নমস্কার, শ্রী রাধারমন লালজিতে সকলকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। অনেকদিন পর এলাম আবার একটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। যদিও আজকে যার প্রশ্নের উত্তরটা দেব সে আমার আহ, আমাদের পরিবারের একজন অভিন্না এবং বহুদিনের পুরাতন সদস্যা, শ্রী অনিকেতা। তো তার প্রশ্ন সে করেছে অনেক দিনই। তো সমস্যাটা হয়েছিল কি, সমস্যা বলবো না, আমাদের সবাই জানো যে মায়ের পূজা কেটেছে। মায়ের পূজার জন্য একটা বড় সময় আমি ব্যস্ত হয়ে গেছিলাম। মায়ের পূজা অর্চনা সমস্ত কিছু মিটে যাওয়ার পর এত বড় অনুষ্ঠান হওয়াতে আমার ভগবানকে সাজিয়েছিলাম। পুজোর যে সাজ, পুজোর শৃঙ্গার, সেই শৃঙ্গার সম্পূর্ণ কমপ্লিট করে গতকাল আমাদের পুজোর দরুন যা কিছু অগোছালো হয়েছিল সেটা গতকাল আমি ঠিকঠাক করতে পেরেছি। আজ 7ই এপ্রিল, মঙ্গলবার। গতকাল ছিল হচ্ছে 6ই এপ্রিল, সোমবার। তো গতকাল আমি সবকিছু মানে একত্রিত করতে পেরেছি আর কি। সেই 28 তারিখে পুজো মিটেছে, তারপরে এতগুলো দিন আমার লেগে গেছে সবকিছু গুছিয়ে পরিপাটি করতে। আর এখন বসে আছি আমার উপরে যে ঘরে আমি হরিকথা, আমাদের গৌর কথা রেকর্ড করি, সেই ঘরে বসে আছি। তো এই ঘরটারও অবস্থা একদমই ভালো না। এই যে গৌর কথা যে ব্যাসপীঠের উপরে বসে আমি রেকর্ড করি, সেই ব্যাসপীঠের অবস্থা এখন এইরকম। যাবতীয় জিনিসপত্র সব রয়েছে এর উপরে। এই সমস্ত জায়গাগুলো টুকটাক টুকটাক করে একটু একটু পরিষ্কার করতে পেরেছি। তো এখন এই ঘরে বসে আছি। নিচে দিদি রয়েছে, মা বাপি রয়েছে, আর ওই জন্য নিচে আর বসলাম না ভিডিও করতে। এই ঘরে এমনিও অনেকদিন আসা হয়নি, সেদিনকে একটু পরিষ্কার পরিষ্কার করে গতকালকে এই ঘরটাও পরিষ্কার করেছি। গতকাল একটু পরিষ্কার টরিষ্কার করে দুপুরবেলা চলে গেছিলাম নিচে। তো আর এই ঘরে আসা হয়নি। একটু বেশ ভালো লাগছে এখন এই ঘরে, একটু নিস্তব্ধের মধ্যে বসে আছি, নিরালায় বসে আছি। আমাদের এখন বাইরে ঝড় হচ্ছে, বেশ ঝড়ের মতন একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে। এই এইদিকে যে জানলাটা দেখলে, এটা আমাদের দক্ষিণের জানলা। এই দিক থেকে একটা হাওয়া আসছে, যদিও উপরে ফ্যান চলছে। আর পেছনেই একটা জানলা আছে, এই যে, এই একটা জানলা আছে, এটা পূর্বের জানলা। এটা বিশেষ একটা খুলি না, প্রচন্ড রোদের তাপ টাপ ঢোকে। আর এই সোজাসুজি আমার কম্পিউটার রয়েছে, ওই জন্য এই রকম পর্দা, মায়ের পুরোনো শাড়ি, বিছানা চাদর সবকিছু দিয়ে আর কি ঢেকে রাখা। তো যাই হোক, 3 মিনিট হয়ে গেল প্রায়, অযথা কথা হয়ে গেল। তো আজকের এই যে প্রশ্ন উত্তর পর্বে আম, আমাদের যে সদস্যা অনিকেতা, তার যে প্রশ্নটা, তার প্রশ্নের সহজ ভাবার্থ হচ্ছে এই, সহজ ভাবে বলছি আমি, এখন সামনের প্রশ্নটা নেই, হুবহু পড়তে পারছে না, তোমরা এই যে দিয়ে রাখলাম এখান থেকে দেখে নাও। প্রশ্নটা মোটামুটি হচ্ছে যে সে গৌরহরিকে দেখতো নব যুবক রূপে, এবং কোনো এক বাবাজি তাকে বলেছে যে গৌর যুবক নয়, গৌর হচ্ছে নবকিশোর। তো প্রথম সমস্যার এখানে কিছু নেই অনিকেতা, তোমাকে বলছি মা, প্রথম কোনো সমস্যার এখানে কিছু নেই। সর্বপ্রথম একটা জিনিস বুঝতে হবে, যে বাবাজি তোমাকে বলেছেন যে গৌর নব যৌবন নয়, নবকিশোর, নবযুবক স্বরূপ নয় গৌর, সে কি তোমার গুরুদেব? এখন যদি গুরু হয় তো গুরুর নির্দেশ মেনে নেওয়াটাই আমাদের একমাত্র ভজন মার্গে এগোনোর উপায়। আবার এবার যদি সে গুরুদেব না হয়, ঠিক আছে, তিনি তিনি তার মতন করে বলেছেন, তার বক্তব্যকে প্রণাম জানিয়ে নিজের মতন করে গৌরকে ভজন করাটাই বোধহয় কোথাও না কোথাও গিয়ে হচ্ছে শ্রেয়। আমরা যে ধারাবাহিক করছি শ্রী অমিয় নিমাই চরিত থেকে, আগামীতে পর্ব আসবে। এর আগে যারা ধারাবাহিকের পর্ব নিয়মিতভাবে মনোযোগ সহকারে শুনেছিলে তাদের অবশ্যই মনে আছে যে এর আগে যে পর্বগুলো আমরা আলোচনা করেছিলাম, সেই পর্বে যেখানে গৌড় এবং বিষ্ণুপ্রিয়া দেবীর যে বিবাহের একটা সম্পর্কর কথা হচ্ছে, বিবাহের প্রাক্কালের যে ঘটনাবলী, পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় তার রচনা গ্রন্থ শ্রী অমিয় নিমাই চরিতে বর্ণনা করেছেন। আগামীতেও সেই পর্ব আসবে, মনোযোগ সহকারে সেখানে আরো আবার ভালো করে শুনো।
তিনি দেখাচ্ছেন মা বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে বিয়ের অনেক আগেই নিজের সমস্ত কিছু সমর্পণ করে বসেছিলেন। সমস্ত কিছু সমর্পণ বলতে নিজের মনে মনে তাকে পতিরূপে ভালোবেসে ফেলেছিলেন, পতিরূপে বরণ করে ফেলেছিলেন, এইটুকুই। সমস্ত কিছু সমর্পণ মানে এখানে উল্টাপুল্টা কিছু নিয়ে এসে যেন কেউ চিন্তা না করে। গ্রন্থকার তাই দেখাচ্ছেন যে গৌরহরি যে দামাল ছেলে নবদ্বীপের গঙ্গায় এপার ওপার করে বেড়াচ্ছে, গঙ্গার জল কর্দমাক্ত করে দিচ্ছে, সে গঙ্গায় গৌরহরির যে জলক্রীড়া সেটা বিষ্ণুপ্রিয়া দেবী দেখবার জন্য আসতেন। তাই হলে গৌরের সঙ্গে মা বিষ্ণুপ্রিয়া প্রথমেই নিজেকে গৌরের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছিলেন যে তুমি আমার বর। এবং তার পরবর্তীতে যখন বিবাহের প্রসঙ্গটা এসছে, গৌরহরি জানে না যে বিবাহ হবে, সচিমা ঠিক করছেন বিয়ের, আর গৌরহরি জানে না। ঘটক জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো নিমাই পণ্ডিত, আমি কোথায় যাচ্ছ জানো? যে বিয়ের কথা আলোচনা করতে যাচ্ছি। কাহার বিয়ে? না তোমার বিয়ে গো, তোমার। এই যে ওখানকার যে ঘটনাবলীগুলো রয়েছে, সেই পর্বটা যখন আসবে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করলে তোমরা বুঝতে পারবে। তো এইখানে একটা কথা, যে ভগবান, এখন অনেকে বলবে যে গৌর নাগর নয়, গৌরের সঙ্গে প্রেম করা যায় না, অনেকে এই কথাটা বলবে, আবার অনেকে সহজিয়া বলে অপমান করতেও চলে আসতে পারে। তো সেগুলো মাথা ব্যথার কোনো কারণ নয়। আহ তার তার থেকেও বড় একটা কারণ হচ্ছে গৌড়কে নিজের প্রেমিক রূপে চিন্তা করা বা গৌড়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করা। এটা শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থে পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বারংবার দেখিয়েছেন। আমরা সেই পর্বগুলোই আবারও আসবো, সেই পর্বগুলো শ্রবণ আমরা অবশ্যই করব। সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে, নবানুরাগ রয়েছে, ভগবান গৌড়ের সঙ্গে কিভাবে আলাপ করব, গৌড়কে কিভাবে ভজন করব, গৌড়ের সঙ্গে অন্তরঙ্গ ভজন কিভাবে হবে, সব তিনি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন। এর আগের পর্বে আমরা যে পুরনো পর্বগুলো আমি ডিলিট করে দিয়েছি, সেই পর্বগুলোতেও এইগুলো নিয়ে আমরা অনেক দূরে গিয়েছিলাম অমিয় নিমাই চরিতের উপরে। যদিও এখন সেটা আস্তে আস্তে আমরা আবার এগোবো, আবার সেই অব্দি যাবো। তো এই একটাই কথা যে ভগবান গৌরহরি হচ্ছেন ভগবান, পরিষ্কার কথা, গৌরহরি হচ্ছেন ভগবান। ভগবানকে আমি কিশোর স্বরূপ দেখতেই পারি, যার সেই রকম রুচি যে গৌরকে কিশোর স্বরূপ হিসাবে দেখবে, সে সেরকম দেখতেই পারে। আমার তাকে যুবক হিসেবে ভালো লাগছে, তাকে আমার সমবয়সী বা আমার বন্ধু বা আরো প্রিয়তম বন্ধু, প্রিয়তম প্রেমিক এই রূপে ভালো লাগছে, লাগতেই পারে, কারণ সে ভগবান। ভগবানের উপরে সবকিছু সম্ভব। এবার এর একটা প্রমাণও দিয়ে যাই, প্রমাণ তো নয়, যারা নবদ্বীপে মহাপ্রভুর বাড়িতে গিয়েছো, আমাদের গৌরাঙ্গের বাড়িতে অর্থাৎ ধামেশ্বরের মন্দিরে যারা যারা গিয়েছো, তারা অবশ্যই জানো ধামেশ্বরের মন্দিরের পাশেই আমাদের শ্রী পূজ্যপাদ চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির আছে। সমাধি মন্দিরের উপরে কি লেখা আছে ভালো করে খেয়াল করে দেখো তো। তো চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরের ওপরে যদি কেউ ভালো করে খেয়াল করো, একটা দুটো লাইন খুব সুন্দরভাবে লেখা আছে। কি সেই দুটো লাইন? আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদের চাঁদের কান্ত আমি, কান্তা আমি, কান্ত আমার গোড়া। নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। তো এরকম একজন সিদ্ধ মহাত্মা, যিনি আজও ধামেশ্বরের বাড়ির উঠোনে ধামেশ্বরের সঙ্গে রয়েছেন, তার জীবনী কোনো একদিন যদি সময় পাই, যদি তার কৃপা হয়, গুরু কৃপা হয়, তো অবশ্যই আমি বলার চেষ্টা একদিন করব। তো অনেকে তাকে একটা কথাই বলার, যে কারোর কথায় কান দেওয়ার কিছু নেই, যদি তিনি সেই বাবাজি তোমার গুরু না হন। তিনি বলেছেন তার কথাকে প্রণাম, তার সঙ্গে তর্কে যেয়ে লাভ নেই।
কারোর সঙ্গে তর্কের কোনো বিষয় নেই। এই ভিডিওতে জানি না কার কার কাছে পৌঁছাবে, বা এই ভিডিওতে কে কে কেমন কেমন কমেন্ট করতে আসবে। যেহেতু গৌড়ের সঙ্গে আমি প্রেম করা যায় এই কথাটা আমি বলছি কারণ শ্রী অমেয় নিমাই চরিত পড়েও আমি সেরকমই বুঝতে পেরেছি। অমেয় নিমাই চরিতেও উম, এই গ্রন্থকার শ্রী পূজ্যপাদ শিশির কুমার ঘোষ মহাশয় একদম স্পষ্ট করে দেখিয়েছেন। যারা তিনি বলছেন, আমরা এই প্রসঙ্গে পরবর্তীতে আসবো, যারা ধারাবাহিক নিয়মিত শুনবে তারা অবশ্যই এই প্রসঙ্গ তারা শ্রবণ করতে পারবে। তো তিনি সেখানে স্পষ্ট বারবার বলছেন যে যিনি ভগবানকে মন দিয়ে ভালোবাসেন, ভগবানের সঙ্গে প্রীতির সম্বন্ধ করেন, গৌরহরির প্রতিজ্ঞা, গৌরহরি তার কাছে আসেন। তো আমার এইটুকুই বক্তব্য, যেহেতু অনিকেতা আমার কাছে প্রশ্ন করেছে, আর এতদিন আমি মায়ের পূজার কারণে সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো এখন দিচ্ছি। যে বাবাজি তোমাকে বলেছেন এইরকম কথাটা, তো সেই বাবাজি যদি তোমার গুরু হন তো মেনে নাও, আর যদি গুরু না হন তার সাথে তর্কে যেয়ে লাভ নেই, তার সাথে কোনো কিছুতে ইয়ে করে লাভ নেই, কোনো কথা বলে লাভ নেই। তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে, জয় গৌর, জয় নিতাই বলে হাত জোর করে প্রণাম জানিয়ে চলে আসো, নিজের মতন নিজে ভজন করো। ভগবান তিনি সর্বত্র সর্বময়, সবকিছু তিনি, তার মধ্যে সবকিছু আছে। গৌর নাগর হতে পারেন না এটা যারা বলেন, তো গৌর কি কৃষ্ণ নয়? কৃষ্ণই তো গৌর, গৌরই তো কৃষ্ণ। আর যদি আহ গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হয়েছে গোরা, আর যদি গোবিন্দই গৌর হয়ে থাকে, যদি গোবিন্দই গৌর হয়ে থাকে, এতে কোনো সংশয় নেই, তবু বলছি গোবিন্দই যদি গৌর হয়ে থাকে, তো আমি তার সাথে কেন প্রেম করতে পারবো না? তাকে কেন একজন যুবক হিসাবে আমি দেখতে পারবো না? যুবক হিসাবে যখনই আমি তাকে দেখবো, তা তার প্রেম হতেই পারে। অত সুন্দর দেখতে একটা যুবক, সেই যুবকের সঙ্গে প্রেম হতেই পারে, না হওয়ার কি আছে? কারণ তিনিই তো একমাত্র পরমাত্মা, পরমেশ্বর, পরম পুরুষ। আমাদের শরীরটা পুরুষের হতে পারে, স্ত্রীর হতে পারে, কিন্তু আমরা তো কেউ বাস্তবিক স্ত্রী পুরুষ নই। আমাদের বাস্তবিক স্বরূপ তো পুরুষের নয়, তাই না? তো পুরুষ একমাত্র তিনি। তো তার সঙ্গে আর ভগবানকে পাওয়ার পাঁচটা ভাব: শান্ত ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব। গৌরহরি ভগবান, গৌরহরির সঙ্গে আমি মধুর ভাবে ভজন করতেই পারি, এখানে কোনো সংশয় নেই, কোনো সংশয় থাকতেও পারে না। যদি সংশয় আসে তাহলে গৌরহরির ভগবত তত্ত্বে প্রশ্ন উঠবে। তো গৌরহরি কেমন ভগবান যাকে মধুর ভাবে ভজন করা যায় না, তাই না? তাই গৌরহরি ভগবান, গৌরহরিকে কোনো গণ্ডির মধ্যে বাঁধা যায় না। গৌরহরি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। গৌর একটা গণ্ডির মধ্যে বেঁধে দিলাম, গৌর শুধু কিশোর স্বরূপ দেখবো কেন? 24টা বছর তো নবদ্বীপে ছিল। 24 বছরের একটা দামড়া ছেলে, দামড়াই বলছি আমি, 24 বছরের একটা ছেলেকে আমি কি বলবো কিশোর? কিশোর কখনো হয় 24 বছর বয়সের একটা ছেলে? কিশোর হওয়ার কোনো জায়গা আছে তার? হ্যাঁ, 24 বছর বয়সের পর তো গিয়ে মাথায় পোকা কামড়ালো, গিয়ে সন্ন্যাসী হয়ে গেল। সে সন্ন্যাসী হোক গে, যা যাক গে, যা হয় হয়ে যাক গে। সে সন্ন্যাসী গৌড়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু নবদ্বীপের যে দামাল নিমাই পণ্ডিত, তার দামাল কথা শুনে, তার দামাল লীলাগুলো শুনে তাকে আমি ভালোবাসতেই পারি, প্রেম করতেই পারি। তার সাথে বাধা কোথায়? কোনো বাধা নেই। গৌরহরি ভগবান, গৌরহরিকে মধুর রসে 100 বার ভজন করা যাবে, 1000 বার ভজন করা যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আশা করি আহ অনিকেতাকে আমি বোঝাতে পেরেছি। আরো যদি কোনো সংশয় থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আমি সেই সংশয়টাও দূর দূর করার চেষ্টা করব। আর এই যে তুমি প্রশ্ন করেছো সে কতদিন আগে, আমি এতদিন পর তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, এই কদিন দিতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে। কিছু মনে করো না। আশা করি বুঝতেই পারছো যে মায়ের এই মহা পূজার শরীর এখনো ভালো হয়নি গো, এখনো শরীরটা খারাপ, শরীরে এখনো ক্লান্তি ভাব আছে। মায়ের মহাপূজা সুসম্পন্ন করে এখনো ঠিকঠাক করে বিশ্রাম মনে হচ্ছে নেওয়া হয়ে ওঠেনি। আর বীভৎস গরম 2-3 দিন আগে পড়েছিল,
এখন জানি না সৃজির কি ইচ্ছা, ভগবানের কি ইচ্ছা, একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে। আজকে মোটামুটি সারাদিন খুব ঠান্ডা ঠান্ডা ছিল। এখনো এখনো বাইরে ফিরফির করে হাওয়া দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। কারণ আমাদের বাড়ির পাশে বড় বড় দুখানা দিঘি মতন আছে। দেখবে দিঘিকে? সমস্যাটা হচ্ছে এখন তো রাতের অন্ধকার, আর সামনের ক্যামেরা থেকে ভালো হবে না। আমি এই ভিডিওটা তো সামনের ক্যামেরায় করছি। তো কোনো একদিন আমি অবশ্যই দিনের বেলায় এই দিঘিটা তোমাদেরকে দেখাবো। পাশাপাশি দুখানা দিঘি আছে। সে দিঘির একটা ঠান্ডা বাতাস, একটা ঠান্ডা হাওয়া তো থাকেই, ঠান্ডা হাওয়া আসে ভালো। তো ওই জন্য বিশেষ একটা গরম আমাদের এখানে লাগে না আমাদের বাড়িতে। কিন্তু আমাদের বাড়ি থেকে আবার পাশে গেলে, আমাদের বাড়ি, আবার আমাদের পাশে আমার দিদিদের বাড়ি আছে। তো ওদের বাড়িতে গেলে আবার গরম লাগে। আমাদের বাড়িতে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এমনিই থাকে। এখন আরো ঠান্ডা, বেশ একটা আরামদায়ক আবহাওয়া রয়েছে। তো আজকের এই প্রশ্ন উত্তর এবং একটুখানি আড্ডাও করে ফেললাম, আড্ডাও দিয়ে ফেললাম সকলের সঙ্গে। তো এই এই ভিডিওটা এই অবধি রাখছি। আবার যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয়ে কিছু জানার ইচ্ছা থেকে থাকে, তো এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী পর্বে। হ্যাঁ, আর হ্যাঁ, আজকে তো মঙ্গলবার, আসছে বৃহস্পতিবার ধারাবাহিকের পর্বটা দেখতে ভুলো না কিন্তু। তাই আসি। জয় গৌর, জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী রাধারমন লালজির একজন অমূল্য সদস্য হয়ে পাশে থেকো।